বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি স্টুডিওতে রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে এবং পুরো ইউনিটের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের শুভেচ্ছা রইল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই ইরানের উপর চাপিয়ে যাওয়া যুদ্ধের আজকে 16তম দিন। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন এবং ইসরায়েলের হামলার প্রথমে 1 ঘন্টা পরে যে ইরান রিয়াক্ট করেছিল, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা 27টি মার্কিন ঘাঁটি এবং স্বয়ং ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে হাইফা থেকে শুরু করে জেরুজালেমের এক অংশ এবং আরও নাম না জানা অনেক এলাকায়। আমার আতিক ভাই একটা জিনিস যেটা লাগলো, এখন আজকে সকালে একটা রিপোর্ট দেখছিলাম, ইসরায়েলের গণমাধ্যমগুলো এখন ছবি আর নিউজ দিচ্ছে, মানে তারা এমন পর্যায়ে চলে, তারা আপনি কিন্তু ভুলেও এটা মনে করবেন না যে তারা যে মুসলমানরা মারা যাচ্ছে তারা কাতর, এটার জন্য না, তারা মারা যাচ্ছে এটা বিশ্ববাসীকে জানানোর জন্য যেন এই প্রশাসনের উপরে চাপটা আসে। আরেকটি কথা শুরুতে আপনাকে বলে রাখি আতিক ভাই, আপনাকে প্রশ্নটা করেই রাখি, আপনি একটু লিখে রাখতে পারেন। অনেকে বলছে নেতানিয়াহু মারা গেলে বা হলে এই যুদ্ধটা শেষ হবে বা ইসরায়েল থেমে যাবে। আমার মতে কিন্তু না, কারণ এই ধরনের বহু নেতানিয়াহু তাদের কৌশলের মধ্যে রয়েছে, যেমন ইসলামের পক্ষে এই রাহাবাররা রয়েছেন, খামেনিরা রয়েছেন। এটা আপনি শেষের দিকে একটু বলেন তো। আজকে যুদ্ধের আপনার 16তম দিন, এই দিনে আপনার আপডেট সহ আপনার মানে এই পর্যন্ত যুদ্ধে আপনি কি কি দেখলেন, আসলে আপনাকে কি কি সবচেয়ে বেশি বলে না, আমি অনেক ক্ষেত্রে হতবাক হয়েছে, অনেক ক্ষেত্রে আচমকিত হয়ে, মানে আচমকা এটা কি করলো ইরান, আপনার দৃষ্টিতে কোনটা কোনটা পড়েছে? আসলে আমরা প্রথম থেকেই বলি যে কোনো যুদ্ধ বা সংঘাতই মানব জাতির জন্য ক্ষতিকারক এবং আমরা কখনোই যুদ্ধ চাই না, কিন্তু যখন আপনার ঘাড়ে এসে যুদ্ধটা চেপে বসে তখন তো আপনার প্রতিরোধ করা ছাড়া কিছু থাকে না। আপনি দেখেন ইরানের উপর কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের 1979 সালে যখন ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব হয়, তখনও ইরাকের সাদ্দাম হোসেনের মাধ্যমে কিন্তু তখন কিন্তু খোদ সোভিয়েত ব্লক, মানে কমিউনিস্ট এবং পুঁজিবাদী উভয় ব্লকই ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল। এবং ইরান কিন্তু সেইখান থেকে একটা রাষ্ট্র মাত্র সরকার পরিবর্তন হয়েছে বিপ্লবের মাধ্যমে, তার সেনাবাহিনী প্রশাসন কোনো কিছু নেই। সেইখান থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং দীর্ঘ 8 থেকে 10 বছর তারা সেই যুদ্ধ চালিয়ে গেছে, যার ফলে ইরানের সেনাবাহিনী কিংবা ইরানের জনগণ কিন্তু একটা যুদ্ধের প্রশিক্ষণের মধ্য দিয়ে এগোচ্ছে। তারপরে সেই 10 বছর পর থেকে ধীরে ধীরে প্রতি 1-2 বছর পরপরই তাদেরকে শান্ত থাকতে দেয়া হয়নি। হ্যাঁ, একটা না একটা প্রবলেম তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই যে অবরোধ তো আছেই, অর্থনৈতিক অবরোধ এবং প্রায় বিভিন্ন জায়গায় বোমা হামলা টামলা এগুলো ইরানের উপর চলছেই। তো এই যুদ্ধের অভিজ্ঞতা দিয়েই কিন্তু তারা আজকে 50 বছরে এসেছে এবং গত 1 বছরের মধ্যে তাদের উপর 2 বার একদম পৃথিবীর যারা নিজেদেরকে শীর্ষ 1 নম্বর শক্তি দাবি করে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। প্রথমবার গত বছর যেমন 12 দিনের যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, সেইটা শেষ হতে না হতেই এখন আবার চলতি বছর আমরা দেখতেছি আজকে প্রায় 16তম দিনের যুদ্ধ পড়লো। তো এইটা তো আসলে খুবই ন্যাক্কারজনক। হ্যাঁ, তো এর মধ্যে যেমন ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের, ইনি যে একজন সত্যিকারের মাথা নষ্ট মানুষ, এবং আগে আমরা জোকার বলতাম, এখন দেখি জোকার না, এই লোকটা মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, জোকার হলে তো হয়। এবং সে যা বলে আপনারা জাস্ট তার উল্টাটা চিন্তা করবেন, তাহলেই হিসাব মিলিয়ে যাবে। যেমন সে বলতেছে যে ইরানের নতুন নেতার বেঁচে থাকা নিয়ে সংশয়। তো ইরানের নতুন নেতা তো তার পিতার সাথে ওই কম্পাউন্ডেই ছিল এবং সেইখানে সে আহত হয়েছিল, এটা আমরা নতুন কিছু না। তিনি ওই দিনই আহত হয়েছিলেন এবং সেইখান থেকে চিকিৎসা গ্রহণ করছেন এবং ইনি মোটামুটি এখন সুস্থতার পর্যায়ে। এবং ট্রাম্প বারবার বলতেছে ইনি কেন জনসম্মুখে আসে না। আরে বেটা, জনসম্মুখে আইসা কি তোমারে আমার গুটির চাল বানাইতে সুযোগ দিব আমি? সেটাই তো, ইরানিরা তো এত বোকা না। তো যাই হোক, সেইভাবে বলছে। তারপরে আবার সর্বশেষ ধরেন আপনি ইরাকে যে মার্কিন ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে যে ওদের জ্বালানি রিফুয়েলিং যে বিমান ছিল, সেই ইরানি হামলায় সেইখানে ঘাঁটিতেই প্রায় 5টা, তারা বলতেছে স্বীকার করছে 5টা মার্কিনীরা, ওইখানে 5টা, আর আকাশে একটা ধ্বংস হয়ে গেছে, আরেকটা বলছে যে কোনো ঘাঁটিতে নিরাপদে নামছে, মানে প্রায় 60টা। তো ইরাক মার্কিনীদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের
যে আকাশ বাহিনী বা বিমান বাহিনী, তার মূল মেরুদণ্ড ছিল এই তেলবাহী বা জ্বালানি ট্যাঙ্কারগুলো, এবং এটাকেই তারা বেশ গুরুত্বের সাথে নেয়। তো তাদের কিন্তু মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরানি বাহিনী। তো এরপরে কিন্তু তারা এখন যুদ্ধে অনেকটা দেখবেন যে মার্কিন বিমান হামলা টামলা এগুলো অনেক কমে যাচ্ছে, কারণ সে আকাশে সেই সাপোর্ট, যে 1000 মাইল দূরে থেকে উইরা এসে আমি আকাশে রিফুয়েলিং করে আবার হামলা করে আবার গিয়ে রিফুয়েলিং নিয়ে আমি চলে যাব, সেই সুযোগ আর তাদের নাই। তারপরে আবার জরুরি ভিত্তিতে তারা যে স্থানীয় যে তাদের বেসগুলোতে অবতরণ করবে সেই সুযোগও নেই, কারণ ইরানিরা একদম ইরাক থেকে শুরু করে সৌদি আরব, কাতার, কুয়েত, এই মধ্যপ্রাচ্যে যা বাহিনী মার্কিন বাহিনী আছে সবগুলো অর্ধেক ডেস্ট্রয় বা পুরা ডেস্ট্রয় করে দিয়েছে, যার ফলে এইখানেও তারা যা নিরাপদে নামবে সেটার সুযোগ নেই। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারি বেজে নামবে সেইটা তখন তো ইরানের আগেই বলা আছে যে তোমরা যদি এইরকম সহযোগিতা আরো বেশি প্রমাণ পাও তাহলে কিন্তু আমরা তোমাদের ঘাঁটিগুলোতে হামলা করবো, যার ফলে এই হামলাগুলো হচ্ছে না। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আসলে এই শয়তানিয়াহু বা নেতানিয়াহু আমরা যেটি বলি, এই লোকের মৃত্যুর ব্যাপারে কিন্তু গত প্রায় 10 দিন যাবত একটা নানান ধরনের কথাবার্তা চলছে। তো সর্বশেষ গতকাল যে তাদের যুদ্ধ কাউন্সিলের বৈঠক হলো ইসরায়েলি, সেইখানে প্রথমবারের মতো তাকে উপস্থিত দেখা যায়নি। তার মানে কি, মানে হয় সে নিহত অথবা কোমায় চলে গেছে বা এই ধরনের। সেটা হয়তো দেখবেন যে সামনে হঠাৎ একদিন ইসরায়েলেরা বলবে যে একটা বিমানের উপর ক্রাশ করছে, উনি মারা গেছেন, হেলিকপ্টার অথবা আরেকটা ইরানি বোমা হামলায় তারা মারা গেছেন, এটা পরে স্বীকারোক্তি দিবে। এবং প্রেসিডেন্ট পুতিনেরও একটা আপনার এক্স হ্যান্ডেল বা কোথায় যেন তো উনি শেয়ার করেছেন, সেইখানেও তিনি বলেছেন যে সে নেতানিয়াহু নেই। আর আপনার ইসরায়েলে এই মুহূর্তে কিন্তু আপনার ব্যাপক জনবিক্ষোভ চলছে রাতের বেলা, মানুষজন আর এটা নিতে পারতেছে না। যে আপনি যেটা বললেন যে তারা ছবি টবি এগুলো প্রকাশ করতেছে নিজেরা বাঁচার জন্য, ইরানের ক্ষয়ক্ষতি দেখানোর জন্য না। এখন ঘটনাচক্রে দুইটাই বেরিয়ে আসতেছে, ইরানের হামলায় কি ক্ষয়ক্ষতি হলো এবং তাদের, এবং ইসরায়েলে ধারণা করা হচ্ছে তাদের যে আরেকজন নেতা আছেন বিরোধী দলীয় ইয়ার লাপিদ, তাকে সম্ভবত নতুন প্রধানমন্ত্রী করা হতে পারে। মানে ওই এক নেতানিয়াহু গেছে তো আরেকজন আরেক যুদ্ধবাজ আরেক লোক, মানে তাকে যদিও ইসরায়েলিরা কিছুটা শান্তিবাদী মনে করে, হ্যাঁ যুদ্ধবিরোধী, কিন্তু আসলে তো কেউ কেউ আবার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকস করছেন যে ট্রাম্পের উস্তাদ এখন কোথায়। তো যাই হোক, এইটা তো আছেই। ইরানি সংবাদ মাধ্যমে জানা গেছে তাদের নেতৃবৃন্দ বলছে যদি নেতানিয়াহু জীবিত থাকে তাকে আমরা খুঁজে বের করে হত্যা করব। সুতরাং যুদ্ধ যে থামবে সেই রকমও কোনো এখন হ্যাঁ। আর গতকাল আমরা দেখেছি যে শহীদ আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক উপদেষ্টা ছিলেন আলী শামখানি, তার জানাজা হয়েছে এবং ইরানিরা ব্যাপক শ্রদ্ধা এবং ভক্তির সাথে তাকে বিদায় জানিয়েছে। আপনার আরেকটা তথ্য জানলে এটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে, যে ফিলিস্তিনের শিশুদেরকে শালীনতা হানি করার জন্য যেই নারী মেজর জেনারেল তিনি অনুমোদন দিয়েছেন, সেই ইফাত টোমের ইয়ারুশালমি, তাকে ইরানি মিসাইল হত্যা করেছে। তো এইটা একটা ভালো খবর। হ্যাঁ, আর আপনি ইরানিদেরকে যতই করেন, ইরানিদের ওদের স্পিড হলো, ওরা নিজেরাই বলে যে আমরা হলাম কারবালার সন্তান, হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারে না। তো আপনি তাদেরকে কি করে হত্যা করবেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এটা 1989 বা 90 সাল, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আল-কুদস দিবসের মিছিল, তো সেইখানে আমেরিকান আর রাশিয়ান পতাকাতে আগুন ধরানোর জন্য, আমেরিকান আর ইসরায়েলি পতাকাতে আগুন ধরানোর জন্য একটা পত্রিকায় আগুন দিয়ে ওইটাতে আগুন দেওয়া যায়। ওই পত্রিকাতে দেখলাম যে ইমাম খোমেনির ছবি ছিল। আমি তাৎক্ষণিক দেখলাম ওই কেরোসিন দিয়ে আগুনের মধ্যে একজন ইরানি ছাত্র জাম্প করলো, 2 জন, যে রাহাবারের ছবিতেও আগুন দেওয়া যাবে না। তো এরা হলো এইরকম মানে ডেডিকেটেড। তো এই ডেডিকেটেড লোকদেরকে কিন্তু আপনি কখনো থামিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ আমরা দেখলাম যে ইরাকে মার্কিন বিদ্রোহে নিহত 6 মার্কিন সেনার নাম প্রকাশ, পরবর্তী 6, আগে তো দেখেছি 6, এখন আবার 6। মৃত্যু নিয়ে রহস্য, এখন তারা 12 থেকে 15 বলছে, আর ইরান তো আপনার লারাজানি বলেছে যে 500+। আবার আচ্ছা, আসলে এই সংখ্যাটা নিয়ে কিন্তু আসলে যাই হোক, এটা আপনি কিছু সিমটম দেখলে, কারণ যুদ্ধের নিয়ম হলো যে যার তথ্য যত লুকিয়ে রাখতে পারে তাতে সে, এবং আরেকটা হলো মিথ্যা তথ্য যত ছড়াতে পারে। আপনার এই ফর্মার সিআইএ অ্যানালিস্ট
তার নাম হলো ল্যারি জনসন। তিনি তার অ্যাকসেন্টেলে গতকাল একটা জিনিস ছাড়ছেন যে জার্মানির যে স্টুটগার্ডের হাসপাতালগুলোতে মার্কিনীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, জার্মানদের পক্ষ থেকেও ব্যাপক হারে যেন রক্তদান করে মানুষ। তার মানে হঠাৎ করে এত ব্যাপক রক্তের প্রয়োজন পড়লো কেন? তার মানে ব্যাপক হতাহত হচ্ছে ইউএস বেস গুলাতে, এবং গালফ এলাকার যে ক্যাজুয়ালিটি এগুলাকে দ্রুত আপনার সিক্রেট ফ্লাইং এর মাধ্যমে জার্মানিতে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে ব্যাপক রক্তদান একটা জিনিসই বোঝায় যে আপনি ব্যাপক হতাহত হচ্ছে। নিহত কি হচ্ছেন সেটা পরে, কারণ জার্মানিতে কোনো তো দুর্যোগ আমরা জানি না এখন পর্যন্ত। তো জার্মানির যে ইউএস বেস এবং স্টুটগার্ট শহরের অন্যান্য হাসপাতালগুলোতে এই রক্তদানের বিষয় চলছে। আর ইরানিরা তো স্বীকারই করতেছে যে আমরা মারা যাচ্ছি, তাদের দেশেও রক্তদান হচ্ছে, কিন্তু জার্মানিতে কেন আমেরিকানরা হঠাৎ করে রক্ত, তার মানেই বোঝা যাচ্ছে যে তাদের হতাহতের বিষয়টা তারা খুবই গোপন করতেছে। আর আরেকটা বিষয় বলেন, তারপর আমি আরেকটা বিষয় এসছে, এই প্রথম এই মধ্যপ্রাচ্যের একটি দেশ ওমান আনুষ্ঠানিকভাবে মার্কিন ও ইসরায়েলের হামলাকে, ইরানের উপর এই হামলাকে অবৈধ ঘোষণা করে। মানে যে মধ্যস্থতাকারী সবসময় কাজ করে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। আচ্ছা, আমি দর্শকদের কাছে আসি, তারপরে আতিক ভাই যেটা বলছিলেন তার সাথে আমি যুক্ত করছি। জেলেনস্কির একটা বক্তব্য রয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, প্লাস হচ্ছে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ 1 মাস বৃদ্ধি করলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এইগুলো নিয়ে একটা আপনি কথা বলেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছেন সাইফুল আহমেদ। উনি বলছেন, আসসালামু আলাইকুম ভাইজানেরা। ওয়ালাইকুম সালাম, আপনারা কেমন আছেন? আপনাদের জানাচ্ছি ঈদের আগাম শুভেচ্ছা, অভিনন্দন। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কাঞ্চন পৌরসভা থেকে দেখছেন। নারায়ণগঞ্জবাসীকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক, আগাম শুভেচ্ছা, এবং আমাদের অনুষ্ঠান দেখবেন। রফিক শেখ লিখছেন, আমেরিকাকে তাড়িয়ে দিলে বাংলাদেশে ভালো থাকবে, যাক ওনার পার্সপেক্টিভ। আরেকজন লিখছেন, ভারত মুসলিমদের শত্রু। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনি ঠিকগুলোই বলছেন। আরেকজন রফিক, ওনার নাম, উনিও লিখছেন, ইসরায়েল ছোট একটি রাষ্ট্র, আমেরিকার জন্য বিশ্বের দেশগুলো ধ্বংস করছে, ভণ্ড সন্ত্রাসী দেশ আমেরিকা। এমডি আফজাল, উনি লিখছেন, আপনারা সংবাদটা খুব বেশি ভালো লাগে, তবে কতক্ষণ বাস্তব কখনো বুঝতে পারা যাবে না, কতটুকু বাস্তব। আপনারা এই জন্য আমরা বরাবরই বলি যে আমরা যেগুলো বলি পরিপূর্ণ চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, এই তথ্যগুলো আপনারা হাতের মোবাইলে যাচাই বাছাই করবেন। এখন সব জায়গাতে পুরো পৃথিবী হাতের মুঠোয় আপনাদের। আব্দুর রহমান লিখছেন, আসসালামু আলাইকুম, ইরান সাপোর্ট, ধন্যবাদ আপনাকে। রুদাল লিখছেন, আপনাদের কথাগুলো ভালো লাগে, আমি সৌদি থেকে শুনছি, ইনশাআল্লাহ ইরানের বিজয় হবে, আপনাকে মাধ্যম প্রাণের জন্য দোয়া চাই বিশ্বের সকল মুসলমানদের কাছে। আপনারও। আচ্ছা, একটা বিষয় আপনি খেয়াল করবেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারই প্রথম 1 মাস ভিসার মেয়াদ বৃদ্ধি করেছিল গত সপ্তাহে, এখন বাকি সব দেশও, কারণ যেহেতু তাদের যে শ্রমিক সাপ্লাই চেইনটা হলো আমাদের এই দরিদ্র দেশগুলো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, হ্যাঁ, এইসব দেশগুলো থেকে যে শ্রমিকরা যায়, তো যারা ছুটিতে এসেছিল এবং যারা ছুটিতে আসবে, উভয় পক্ষই কিন্তু, যারা আসবে তারা তো আসতেই পারতেছে না, ফ্লাইট নাই, আর যারা এখান থেকে যাবে তারাও একই কারণে ফ্লাইট বন্ধ, যেতে পারছে না। তো আপনাদেরকে সার্বক্ষণিক কিন্তু আপনারা আপনাদের যে মালিক পক্ষের সাথে, এখন অনলাইনের যুগ, অনলাইন টেলিফোনে যোগাযোগ রাখবেন। এটা বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে আপনারা আপনাদের নিয়োগকর্তার সাথে সবসময় অন টার্গেট, এবং এয়ারলাইন্সের সাথেও, কারণ যে কোনো সময় ফ্লাইট খুলে দিতে পারে ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আপনার যাতে বিপদে পড়তে না হয়, এই জন্য আপনি আপনার নিয়োগকর্তার সাথে, স্থানীয় ওই দেশের ঢাকায় ওইসব দেশের দূতাবাস আছে, তাদের সাথে সবসময় আপডেট থাকবেন। তাদের অনলাইন, তাদের ওয়েবসাইটটা চেক করবেন, যদি আপনার ফোন না ধরে, ফোন নাই ধরতে পারে, কিন্তু তাদের ওয়েবসাইটে নোটিশ থাকবে। তো সবসময় এগুলি সতর্ক থাকবেন, নিয়ে থাকবেন, কারণ আপনি অনেক টাকা খরচ করে এইসব দেশে কাজ করতে গেছেন এবং অনেকদিন কাজ করছেন এবং আপনার পরিবার এর উপর নির্ভরশীল। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, একজন দর্শক প্রশ্ন করেছিল, উনি বলছে যে ইরানের প্রক্সি যোদ্ধারা এই যুদ্ধে কেমন করছে, আর পারমাণবিক হামলা করতে পারে কিনা ট্রাম্প। আসলে ইরানের যে যুদ্ধে আমরা যারা এক্সপার্টদের কাছ থেকে শুনি, প্রথম 11 দিন ইরানিরা জাস্ট হালকা প্রোটেক্ট করছে, এবং মূলত সবাই বলছে যে ইরানের প্রোটেকশন নাই, রাডার সিস্টেম নাই। ইরান আসলে এই মুহূর্তে, মানে যুদ্ধটা কিন্তু খুব ধৈর্যের খেলা। খুব সুন্দরভাবে তারা ইসরায়েল এবং আমেরিকানদের যে ইন্টারসেপ্টর গুলা, তারা কোত্থেকে আসতেছে, হামলা করতেছে, এই সব ডাটাগুলা তারা ক্যালকুলেশন করছে, ঠিক কোন পয়েন্টে হামলা করতে হবে। আপনি দেখেন, ঠিক 11 দিন পরে কিন্তু যুদ্ধের মোড় ঘুরে গেছে। ইরানিরা ঠিক ধাম 1-2 দিনের মাথায় ওদের যত রাডার সিস্টেম, অত্যাধুনিক ইন্টারসেপ্টর, তথাকথিত পৃথিবীর 1 নম্বর প্রতিরক্ষা, একদম ধুলায় মিশিয়ে দিয়েছে। মার্কিনীদের কিন্তু মান ইজ্জত বলতে কিছু নাই, এদের ইজ্জত নাই বলেই তারা আবার মিথ্যা তথ্য দিয়ে আপনার সামনে প্রচার করে। তো ইরান কিন্তু এই প্রথম 11 দিনে এই কাজগুলো করেছে, তাদেরকে ডিটেক্ট করেছে এবং কোন দিক দিয়ে হামলা করবে সেটা করে। এখন কিন্তু আপনি দেখেন, ইরান কিন্তু যে ইসরায়েলি এবং আমেরিকান লক্ষ্যবস্তুগুলো হামলা করছে এবং
কোনো বাধাহীন ভাবে। মানে আপনি যদি বলি মধ্যপ্রাচ্যে সে বেসগুলোর আকাশ এবং ইসরায়েলের আকাশ দুই হাত খুলে ইরানকে আমন্ত্রণ জানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং আপনি হামলাটা কেমন হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই হামলার কারণেই কিন্তু মার্কিন শেয়ার বাজারে গত পরশুদিন পর্যন্ত $2 ট্রিলিয়ন ধসে গেছে। ক্যান ইউ ইমাজিন যে $2 ট্রিলিয়ন, আমরা এটা চিন্তাও করতে পারি না। হ্যাঁ, তারপরে আপনার ইরানি যে ফাইটাররা তারা কিন্তু রাতেবেলা নামাজও পড়ে। ওই যে অনেকে যেমন হযরত আলীর ব্যাপারে এই আপনার সিরিয়ার মুয়াবিয়ার সময় বলতো, আচ্ছা আলী মসজিদে যখন শাহাদাত দিছে আলী কি নামাজও পড়তো? ঠিক এরকম আমি দেখতেছি যে অনেকে যেমন শিয়া বিদ্বেষ আছে, কয় শিয়ারা বুঝি নামাজ টামাজ পড়ে না। আমি ভিডিওতে দেখলাম তারা একদল নামাজ পড়তেছে, আরেক দল হামলার প্রস্তুতি নিচ্ছে, আবার ওই দল নামাজে যাচ্ছে, সেই দল গিয়ে হামলা, এইভাবে। এখন গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি, মানে আজকের সেহরি পর্যন্ত ইরানিদের 51তম ওয়েব এই শত্রুপক্ষের এলাকাগুলোয় হামলা করেছে। এবং আপনি ওই যে যেমন প্রক্সির ব্যাপারে বলতে যাচ্ছেন, লেবাননের যে তাদের প্রতিরোধ বাহিনীগুলো আছে, হ্যাঁ, তারা গতকাল রাতে 24 ঘন্টার মধ্যে 45+ তাদের বিভিন্ন ইউনিট ইসরায়েলের ভিতরে 45+ অভিযান চালিয়েছে। তো এটা থেকেই বুঝতে পারতেছেন আপনি কিরকম। আর ইয়েমেনের যে তাদের যে প্রক্সি যারা আছে তারা কিন্তু অলরেডি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে আমরা এই যুদ্ধে ঢুকলাম, 0 আওয়ারটা আমরা ঘোষণা করবো, মানে কোন মুহূর্তে আমরা হামলা শুরু করবো সেটা আপনারাই দেখবেন, আমরাই সেটা ডিটেক্ট করব। আর আপনি ইরানের একজন এই যে সাবেক যে বিপ্লবী বাহিনীর কমান্ডার, উনি মোহসেন রেজাই, ইরানে খুব বিখ্যাত এবং জনপ্রিয়, উনি প্রেসিডেন্ট পদেও প্রার্থী ছিলেন। উনি গতকাল কিন্তু বলেছেন যে আমাদের এই পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া অঞ্চলের গত 50 বছর যাবত যে মার্কিন উপস্থিতি, এটাই হলো আমাদের এই গালফ এলাকার অস্থিতিশীলতার কারণ। আপনি তাকে সরিয়ে দেন, তাহলে দেখবেন যে এই এলাকার কোন রকম অস্থিতিশীলতা থাকবে না। এবং এটা কিন্তু এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝেছে। এবং আপনি এখনো নিশ্চিত থাকেন যে ইরান কিন্তু কোনো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশের ভূখণ্ডে আক্রমণ করছে না, শুধু ওই ভূখণ্ডের যতটুকু মার্কিন বেজ বা ইসরায়েলি বেজ ওই জায়গাগুলোতে আক্রমণ করে অন্ধ করে দিচ্ছে, এবং ওখানকার সেনারা যেখানে পালাচ্ছে ওই জায়গাটা। এবং আপনার ইরানের পক্ষে থেকে কিন্তু এই যে গতকাল যেমন দেখা গেছে যে ইরানের খার্গ দ্বীপে, যেটা ইরানের তেলের মূল একটা জায়গা, সেইখানে হামলা হয়েছে। খার্গ এবং অন্য আরেকটি দ্বীপে পাশাপাশি, সম্ভবত এটা ছোট মুসা বা ওই যে ছোট টুম, বড় টুম, এরকম যে কোনো দ্বীপে হতে পারে। তো এইখানে যেটা হামলাটা হয়েছে, এই হামলাটায় ইরানের যে এই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, উনি কিন্তু এটা বলেছেন যে এটা MS নাও একটা সংবাদ মাধ্যম আছে, তার সাথে গত শনিবার সাক্ষাৎ করে যে মার্কিনিরা এখানে হিমার্স যে মিসাইল সিস্টেম দিয়ে এই হামলাটি করেছে, এবং 2 স্থান থেকে, দুবাইয়ের আশেপাশে এবং রাস আল খাইমা শহর থেকে এই হামলাটা করা হয়েছে মার্কিন বেজ। এবং উনি বলছেন যে এরা জনবহুল এলাকা ব্যবহার করতেছে, কারণ এই দুইটা জনবহুল এলাকা, তো এইটা খুবই সেন্সিটিভ জায়গা। কারণ উনি বলছেন যে তারপরও আমরা কিন্তু জনগণের উপর আক্রমণ করব না। তো এই জন্য তিনি জনগণ, এবং যেহেতু পোর্টে হামলা হয়েছে, এই নিয়ে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে এই যে রাস আল খাইমা এবং যে দুবাইয়ের এইসব পোর্টগুলা, এই পোর্ট এলাকা থেকে মানুষ যেন 10 কিলোমিটার দূরে সরে যায়। এবং ইরান এখানে হামলা করবেই, কারণ তাদের তেল স্থাপনায় হামলা করছে তারা মার্কিন, এবং বলছে যেসব, ইরান বলছে যেই সব আরব কোম্পানিতে মার্কিন শেয়ারও আছে আমরা সেগুলোতেও আক্রমণ করব। এবং জনগণকে বলছে যে আপনারা কোনো মার্কিনী এবং ইসরায়েলকে আশ্রয় দিবেন না, এবং দিলে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা গিয়ে ওইখানে আক্রমণ করব। এবং ইরান কিন্তু অলরেডি এই হামলাগুলো করছে। এবং আজকে ভোর হতেও যে সেহরির পর থেকে কিন্তু ইরান 3 বার সৌদি আরব, কাতার এবং বাহরাইনে মার্কিন বেসগুলোতে আক্রমণ করেছে। এবং বাগদাদে যে US ভিক্টোরিয়া বেস, সেখানে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা কোনো বাধা ছাড়াই গতকাল রাত 2টার পরে ব্যাপক হামলা করেছে। এবং এখন অদ্ভুত ব্যাপার যে এইসব এলাকার যে কোনো রাডার সিস্টেম কাজ করতেছে না, এই প্রতিরোধ যোদ্ধারাই তাদের যে এই ড্রোন দিয়ে আবার এটা ভিডিও করছে, একদিকে হামলার ড্রোন যাচ্ছে, আরেকটা আবার ভিডিও ড্রোন যাচ্ছে, সে আবার হামলাটা কেমন হচ্ছে। তার মানে মার্কিনীদের যে এই অঞ্চলে এখন সব রকম প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা হলো তার প্রমাণ। কারণ সে কোরিয়া থেকে সাপ্লাই নিয়ে আসতেছে, এবং সর্বশেষ ইউক্রেনের জন্য, মানে ইউক্রেন রাশিয়ান ড্রোন মোকাবেলা করার জন্য একটা তারা ডিভাইস তৈরি করেছে আমেরিকানরা, সেইটার দাম একটু আবার সস্তা, $10-12 হাজার মধ্যে। তো সেইটার 10,000 পিস ইউক্রেনের উপলক্ষে যাচ্ছিল, কিন্তু সেইটাকে তারা সেইখানে না পাঠিয়ে এখন এই মধ্যপ্রাচ্যের ঘাঁটি সমূহ বা ইসরায়েলের জন্য নিয়ে এসেছে। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে মার্কিনীরা কিন্তু সমরাস্ত্র সংকটে ভুগছে। তারা আসলে প্রচারণা এবং হলিউডের মুভি দিয়ে সারা পৃথিবীকে মাত করে রেখেছিল, এবং আমরা আমাদের মেরুদণ্ড সোজা করতে পারছি না বলে আমরা বলতেছি যে হ্যাঁ এরা বুঝি। আপনি খেয়াল করেন মধ্যপ্রাচ্যের দেশগুলো বা মুসলিম দেশগুলো আদতে কি স্বাধীন? যেই সব দেশেই একটা মার্কিন বেজ আছে মুসলিম দেশগুলো, সে আদতে স্বাধীন না, কারণ তার শাসক শক্তিকে
নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত এই বেজ, এবং ওই তেলটাকে কন্ট্রোল করার জন্য। আপনি ইরানেও দেখবেন যে ইরানের ইসলামী বিপ্লবের পূর্বে রেজা শাহ পাহলভির পিতা যে ছিল রাজা, তাকে রক্ষা করার জন্য 10,000 ইসরায়েলি সৈন্য ইরানে মোতায়েন ছিল, শুধু তার ফ্যামিলিকে রক্ষা করার জন্য, নট ইরানের প্রতিরক্ষা। আরেকটা জিনিস দেখবেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা কিন্তু মূলত আপনি সামনে ইরানকে দেখতে পাচ্ছেন, কিন্তু মার্কিনীদের মূল টার্গেট হলো চাইনিজদের সাহায্য করা। কারণ চীনের মূল সাপ্লাই লাইনটা হলো মধ্যপ্রাচ্যের ইরান কেন্দ্রিক ছিল এবং ভেনিজুয়েলা, তো ভেনিজুয়েলা বন্ধ হয়ে গেছে, এখন তারা ইরান কেন্দ্রিক। এবং আপনি চীন কিন্তু মধ্যপ্রাচ্যের এই যে বিভিন্ন দেশে এই প্রচুর বিনিয়োগ করতেছিল তেল খাতে সহ বিভিন্ন খাতে। তো আমেরিকানদের জন্য এটাই ছিল অশনি সংকেত, হায় হায় যদি চীন চলে আসে আমাদের যে পেট্রো ডলার এই বাজারটা তো শেষ হয়ে যাবে, তখন তাকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। তো ওই চীনকে উচ্ছেদের টার্গেট নিয়ে কিন্তু মূলত আমেরিকানরা এখানে। আপনার কি মনে হয় চীন কি ছেড়ে দিচ্ছে? না, চীন ছেড়ে দিচ্ছে না। চীন তো ধরেন ইরানের সাথে একটা সহযোগিতা চুক্তিতে আছে, চীনা জাহাজ, কিছু সার্ভেলেন্স জাহাজ এখন ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য এইসব জায়গায় অবস্থান করতেছে। এবং আপনি খেয়াল করবেন এই চীন কিন্তু এই পদক্ষেপের অংশ হিসাবে কিন্তু সৌদি আরব আর ইরানের মধ্যে একটা সমঝোতা তৈরি করে দিয়েছিল সরকারের পক্ষ থেকে। তার মানে কি চীন তার এই জায়গায় বিনিয়োগকে নিরাপদ করতে চাচ্ছিল, কিন্তু মার্কিনীরা বুঝে ফেলছে যে তার শেষ অবস্থা। কারণ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এখন $38 ট্রিলিয়ন লোন আছে, তো যেই দেশটি পৃথিবীর সর্বোচ্চ লোনের অধিকারী, যে অনেকটা আপনি দেখেন বাংলাদেশের বড় বড় ধনী ব্যবসায়ীদের মতো, তারা ব্যাংকগুলা লুটে খেয়ে ফেলছে, আবার বিশাল বিলাসবহুল গাড়ি টাড়ি বাড়িতে চলছে, সে কিন্তু 1 টাকারও মালিক সব জনগণের। ঠিক মার্কিনীরাও এরকম নিজের 1 টাকা নাই, কিন্তু ওই অন্যদের টাকায় ফুটানি করতো। তো এবং এই কারণে আপনি খেয়াল করবেন হরমুজ নিয়ে যে সারা পৃথিবীতে এখন অস্থিরতা, ফ্রান্স, ইটালি তারা আলাদাভাবে ইরানের সাথে নেগোশিয়েট করতে চাচ্ছে, এবং সুইজারল্যান্ডেও কিন্তু মার্কিন সামরিক বিমানগুলো রিফুয়েলিং বা কোনো একটা সহায়তা চাচ্ছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা পৃথিবীতে নিরপেক্ষ একটা ভাবমূর্তি আছে, আমরা এই ঝামেলা নিব, বেসামরিক বিমানের তারা কোনো সহায়তা দিয়েছে। আর আপনি খেয়াল করবেন ইরানও কিন্তু এখন এই যে সেই বিষয়টা কিন্তু খোলাসা করে দিয়েছে যে হরমুজ দিয়ে কোনো জাহাজ যেতে হলে আগে বলছিল যে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্স তো থাকবেই, সেই সাথে বলছে যদি ইউয়ান ব্যবহার করে কেউ ওই তেল কেনা বেচা করে মিডল ইস্টের দেশগুলো, তাইলে তোমাদেরকে আমরা এখান দিয়ে যেতে দিব, নিরাপত্তা দিব। তার মানে কি ডলারের বাণিজ্য শেষ, আর ডলারের পতন মানে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ। এবং অলরেডি ধরেন এই যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র যেই কাজটা করলো, সারা পৃথিবীতে একটা মিথ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ টোকাও দিতে পারবে না, মার্কিন বেজে হামলা তো দূরের কথা, ইরানিরা টোকা দিচ্ছে, চটকনা দিচ্ছে, পিটাইতেছে, পাছা লাল করে ফেলছে। তাদের তাদের যে দম্ভ ছিল যে পৃথিবীর সেরা টেকনোলজির 2 রণতরী, এই 2টাকে ক্ষতিগ্রস্ত করে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে, এবং ন্যাক্কারজনক, লজ্জাজনক ভাবে যে তাদের পৃথিবীর সর্বশেষ টেকনোলজির যুদ্ধ বিমানবাহী যুদ্ধ জাহাজ টয়লেট সমস্যাই তারা, এটা তো তাদের জন্য লজ্জাজনক, আর অন্য টেকনোলজি তো বাদই দিলাম। এই অবস্থায় তো তারা এগুলা আর তাদের ভবিষ্যৎ এমনিতেই পড়ে গেছে। মানে এখন আর এই যুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অবস্থান হারিয়ে ফেলেছে। কালকে আমি দেখছিলাম একজন অ্যানালিস্ট বলছিলেন যে আমেরিকা তার মানে যত ধরনের অস্ত্র ব্যবহার করে ফেলছে, এখন শুধু নিউক্লিয়ারটা বাকি আছে। আচ্ছা, আমাদের একটা ব্যতিক্রম ধর্মী কোশ্চেন আপনাকে করছি, সেটা হচ্ছে আমাদের এক দর্শক লিখেছেন। আমাদের দৃষ্টিতে সবাই দর্শক, যারা নেতিবাচক লেখেন, ইতিবাচক লেখেন, বা যারা লিখেন না, যারা দেখেন না, সবাই দর্শক। সাইফুল্লাহ আপনার নাম হচ্ছে এমডি খাজুনি লিখছেন, এই ধরনের চাপাবাজি সাংবাদিকতা করতে শিখেছে কেন বললেন না বাংলাদেশিরা যেগুলো না করে? উনসম্মত দেশের বাইরে যাই হোক, আপনি এটা সুন্দর করে উত্তর দেন, যেটা আমরা বারবার বলে আমাদের তথ্যগুলো যাচাই করবেন। আসলে 2টা জিনিস, এক হলো বাংলাদেশি আমাদের যারা প্রবাসে আছে তাদের জন্য যে তারা যেন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব জিনিসগুলো পোস্ট না করে, বন্ধু বান্ধবের কাছে পাঠায় সেটা ভিন্ন, কিন্তু সামাজিক ভাবে পোস্ট করলে ওইখানকার সরকারগুলো এগুলো অ্যাকশন নেয়, এতে আমরা ক্ষতিগ্রস্ত হই, 1। আর 2 হলো যে আসলে আমাদের অবস্থা হয়েছে পৃথিবীতে যে মার্কিন যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভে তারা তাদের সংবাদ মাধ্যমগুলো, বিবিসি, সিএনএন, আল জাজিরাও মার্কিনীদেরই এক ধরনের সংবাদ মাধ্যম। হ্যাঁ, এটা মুসলমানদের, আপনি জানেন যে বিবিসি এবং সিএনএন এবং এনবিসি মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন তারা বাজেট ছাঁটাই করলো এবং কর্মচারীদের ছাঁটাই করলো, তখন এদের চাকরি দিবে কোথায়? বিপদে পড়ে গেল একটা বিশাল সংখ্যক। তখন তারা করলো কি, মধ্যপ্রাচ্যের আমাদের যে কাতার সরকারকে বললো তোমরা একটা মিডিয়া বানাও, এতে 2টা লাভ হবে। এক হইলো আমাদের লোকগুলার কর্মসংস্থান হবে, আর তাহলে তখন আমি মুসলমানের ভিতর দিয়ে আমার সংবাদটা তোমাকে খাওয়াই দেবো। এবং আমাদের মানুষদের প্রবলেম হয়েছে এই, আমরা নিজেদের অবস্থানটাকে বুঝতে পারি না, আপনার মার্কিনীরা যা বলে আমরা সেটাই খাই। এবং আপনি সর্বশেষ দেখবেন যে আমি কিন্তু একটা উদাহরণও দিয়েছি যে বিবিসি যখন ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধে ভারতের যে বর্ডার বাহিনী তাদের নিউজ করেছিল 17 জন থেকে 27 জন নিহত হয়েছে, কিন্তু বাস্তবে তারা 127 জন নিহত হয়েছিল। তাহলে এবার বুঝেন
বিবিসির সংবাদকে আমি কিভাবে সংবাদ, মানে তারা সত্যে মিথ্যার আদলে এমন ভাবে আপনার সামনে জিনিসটা উপস্থাপন করে আপনি ঠিক বুঝতে পারেন না, আপনি মনে করেন এইটাই এটা সত্য। সত্যি। কিন্তু এখন কিন্তু যুগ পাল্টেছে, এখন আপনি যেমন টার্কিশ সংবাদ মাধ্যম পাবেন আনাদুলু হুম। বা টিআরটি, তারপরে রাশিয়ান মিডিয়া পাবেন, তাস পাবেন, হ্যাঁ তাস, হ্যাঁ। রাশিয়ান মিডিয়া পাবেন, তারপরে আপনার চীনের আছে। তারপরে ইরানের বিভিন্ন মিডিয়া আছে। আপনি জানেন যে মিডিয়া আফ্রিকারও কিছু আছে, হ্যাঁ সেটা ভালো। আফ্রিকার কিছু দেশ আছে। আপনি মজার ব্যাপার খেয়াল করবেন যে ইন্দোনেশিয়ায় গত 7-8 বছর আগে একবার ইরানের প্রেস টিভি এবং এই যে লেবাননের আল মানার টিভি সম্ভবত এই দুইটার সম্প্রচার শুরু করেছিল। শুরু করার পর এতটাই এফেক্ট করেছিল, কারণ ওর মাধ্যমে তো আপনি সারা পৃথিবীর রিয়েল সংবাদগুলো পাচ্ছেন, এক পেশে না। ও যে নিউজ দিছে তার কাউন্টারে আমার নিউজটাও আপনি দেখবেন, তখন দুইটার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তখন হলো কি, ইন্দোনেশিয়া সরকারকে মার্কিন সরকার অফিসিয়ালি ঘোষণা দিল 24 ঘন্টার মধ্যে এই দুই চ্যানেল বন্ধ না করলে তোমাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে। কেন রে বাবা, এই সত্য কথা শুনলে কি তোমার সবকিছু ফাঁস হয়ে যাবে? তার মানে বোঝা গেল যে এদের মিডিয়াটাও এদের একটা যুদ্ধের পার্ট, এবং আপনাকে আমাকে সবসময় হিপটোনাইজ করে রাখে এইসব নানান ধরনের মিডিয়া দিয়ে টিয়ে। এবং আপনি খেয়াল করবেন এই মিডিয়ার এমন প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশের যে সামরিক বিশ্লেষক বা সামরিক, এরা এখন ঠিক ইরানের যুদ্ধটাকে বুঝতে পারে না। এরা বলে যে না, ইরান তার রেগুলার আর্মি বাদ দিয়ে এই ইরেগুলার বিপ্লবী বাহিনী দিয়ে কেন এটাকে এত গুরুত্ব দেয়। আর ইরানের রেগুলার আর্মি হলো দেশের অভ্যন্তরের বিষয়গুলো এবং সীমান্ত টিমান্ত এগুলো নিয়ন্ত্রণ এবং সময় মতো এদেরকে হেল্প করে। আর এই বিপ্লবী বাহিনীর কাজই হলো তার একদম ডাইরেক্ট শত্রুগুলোকে হিট করা। সো এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে এবং অনেকে এগুলো পছন্দ করেন। এবং আরেকটা মজার জিনিস খেয়াল করবেন, এই যুদ্ধ শুরু হওয়ার ফলে এখন কিন্তু মুসলিম বিশ্বের সামনে, এতদিন আমরা দেখতাম যে সৌদি আরব আমিরাত ছোট একটা দেশ, এটা সৌদি আরবের সাথে কেন ক্লাসে যায়? আপনার ইয়েমেনে গিয়ে সে সৌদিদেরকে মাইরা তক্তা বানায় ফেলছে, হ্যাঁ ইয়েমেনের অনেক দ্বীপও দখল করে তার নিজের মতো করে বানাইছে। ওই পাশে জিবুতিতে সে আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এবং সর্বশেষ আপনি দেখবেন এই সুদানেও গিয়ে সুদানের একাংশ ক্ষেত্রে সে ব্যাপকভাবে কন্ট্রোল করছে, অস্ত্র সাপ্লাই দিছে এবং এই অস্ত্রগুলো সে ইসরায়েল এবং আমেরিকা থেকে আইনে ওদের দিছে। এবং এর ফলে কিন্তু আপনি ঠিক ফিলিস্তিনে যেরকম গণহত্যা হয়েছে, এই আরব আমিরাতের পক্ষপাতদুষ্ট যে সুদানি বাহিনী, তারাও কিন্তু সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে সুদানের স্থানীয় মানুষকে ঠিক ওইভাবে হত্যা করছে। মিডিয়াতে মানুষ বলতেছিল যে আমরা কালো বলে, সুদানের লোকরা বলছে আমরা কালো বলে আমাদের কথাটা বিশ্ব মিডিয়ায় আসতেছে না, আপনারা আমাদের দিকে তাকাচ্ছেন না, আমাদের অবস্থা ফিলিস্তিনের চেয়ে করুন। এবং ইরানের এই আক্রমণ এবং প্রতি আক্রমণের ফলে কিন্তু মুসলিম বিশ্বে এখন প্রমাণিত হয়ে গেছে যে আরব আমিরাত হলো দ্বিতীয় ইসরায়েল। এবং আপনি জানেন মধ্যপ্রাচ্যের এই দেশের শাসকরা কিন্তু খুব ক্রূর, তাদের স্বার্থে আঘাত সাথে সাথে কয়েক লাখ মানুষ মেরে ফেলা তাদের কোনো বিষয় না। এবং এই ইরান এখন যে আরব আমিরাত, ইসরায়েল এবং আরব আমিরাতে কিন্তু সমানে আক্রমণ করছে, কারণ এই যে আরব আমিরাতের বেসগুলো ইউজ করে ইরানে হামলা করা হচ্ছে। এবং এই আরব আমিরাতে হামলার কারণে এখন কিন্তু সুদানে আর আরব আমিরাত ঠিক মতো রসদ সাপ্লাই দিতে পারতেছে না, এবং তার যে বাহিনীটা সুদানে আছে তারা এখন অনেকটা পিছু হটতেছে। এবং সুদানের যে নিয়মিত সেনাবাহিনী, তারা এই বাহিনীকে অনেক এলাকা থেকে হটিয়ে দিতে পারতেছে। আদিব ভাই, আপনি ভারতের একটা বিষয় সারা বিশ্বের এখন এসেছে, কারণ এগুলো ঢাকা পড়ে যাচ্ছে একটাই কারণ, ইরান যুদ্ধের কারণে। ওইটা বলে আর ইরান যুদ্ধের সর্বশেষ দু একটা বলে আপনি 1 মিনিটে শেষ করেন আজকে। আচ্ছা, একটা বিষয় যে আমরা গতকাল উল্লেখ করেছিলাম, ভারতের একজন মেজর জেনারেল, ইনি সংবাদ মাধ্যমে একদম প্রকাশ্যেই বলতেছে যে আমরা অখণ্ড ভারতের প্রতিষ্ঠা চাই, এবং সেইখানে যদি ইরান হেরে যায় সেইখানে যে নতুন সরকার সেটা হবে আমাদের সরকার, মানে ইসরায়েলি সরকার। আর এক পাশে আফগান সরকারকে তারা তাদের নিজেদের সরকার বলতেছে, আর আরেক পাশে থাকবো আমরা, তখন পাকিস্তানকে আমরা দখল করে নিতে পারবো, এটা হবে অখণ্ড ভারত। আর বাংলাদেশ আর নেপাল এটা কোনো বিষয়ই হবে না পরবর্তীতে। ঠিক একইভাবে আমরা দেখতেছি গতকাল ভারতের যে প্রধানমন্ত্রী মোদির একটা ভিডিও, সেটাও ওইখানেও উনি অখণ্ড ভারতের কথা বলতেছেন। এবং সেইখানে তার বক্তব্যটা এরকম যে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই যে আমরা কোন দিকে আছি, আমরা অবশ্যই ইসরায়েলের সাথে আছি, এটা উনি একদম এইভাবে বলেছেন। তারপরে উনি বলতেছেন যে ইসরায়েল এবং আমাদের লক্ষ্য এক, ইসরায়েলের লক্ষ্য হলো বৃহৎ ইসরায়েল গঠন করা, আর আমাদের লক্ষ্য অখণ্ড ভারত গঠন করা। এবং যে পাকিস্তানকে যদি আমরা ওইভাবে দখল করতে পারি, তখন শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপাল বিনা যুদ্ধেই আমরা দখল করে নিব। তো এই বিষয়গুলা যখন ভারতের প্রধানমন্ত্রীর মুখ থেকে আসে, তখন আমাদের সরকারকেও এই বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। এক্স হ্যান্ডেলে দিয়েছেন না কোনো ভিডিও, একটা ভিডিও সামাজিক যে মাধ্যমে ঘুরতেছে। তো কারণ আপনি এগুলো খেয়াল করবেন যে এইটা কিন্তু আমাদের সতর্ক, কারণ ঘটনা ঘটুক বা না ঘটুক আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর ভারতের অনেক দর্শক বা শ্রোতা হয়তো এই জন্য হঠাৎ আমাদের উপর খেপে যেতে পারেন, কিন্তু ভাই বাস্তবতা হলো যে আপনি এক দেশের, আমি এক দেশের, আমারও একটা স্বাধীন সত্তা আছে, আপনারও একটা স্বাধীন সত্তা আছে। আমি যদি আপনার স্বাধীন সত্তার উপর হামলা করি, তখন আপনার কেমন লাগবে? আপনার স্বাধীনতার প্রতি যদি আমি কটাক্ষ করি,
তো সো আপনিও আমাকে সম্মান করবেন, আমিও আপনাকে সম্মান বিজয় করব। সম্মান। সম্মানের জায়গাটা থেকেই আমাদেরকে নিজেদের অবস্থান বজায় রাখতে হবে, আর এর বাইরে গেলে তো আসলে অন্য দিকে চলে যায়। আর আপনি যেটা ইরানের শেষ আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই সপ্তাহে আসলে যুদ্ধের কি হবে, এ সপ্তাহে যুদ্ধের যে বিষয়টা, মানে এখন তো ইরানের তেল স্থাপনা বা পোর্টে হামলা করা হচ্ছে, যেটা ইরানের মানে হার্ট বলা চলে। তো এইসব জায়গায় হলে আপনি কি হবে, ইরানও কাউন্টার বলে দিচ্ছে আমরা এটা করবো। তো ইরানও আরব আমিরাতের অলরেডি পোর্টগুলোকে বলে দিয়েছে যে সাধারণ মানুষ যেন এখানে সরে যায়, তার মানে এই পোর্টগুলো আক্রমণ হবে, ধ্বংস হবে, তাদের তেল স্থাপনা, মানে তাদের ইকোনমি সেক্টরে, এর আগে ব্যাংকের কথা বলে এবং বলছে ব্যাংক এবং আর্থিক খাতে হামলা হবে, এবং ঘরে ঘরে জনগণকে বলছে যে খুঁজে তোমরা ইসরায়েলি এবং আমেরিকানদের দাও, আমরা সেখানে গিয়ে হত্যা করব। এবং আরো বড় হলো তারা বলেছে যেসব কোম্পানিতে মার্কিনীদের শেয়ার আছে সেই কোম্পানিগুলো আমাদের লিগ্যালি লক্ষ্যবস্তু হবে। এবং আপনি জানেন যে আরব আমিরাতের প্রতি 3 জনের একজন ইসরায়েলি নাগরিক থাকে। তো যার ফলে সেখানে ইরানের হামলাটা একটা নতুন ধাপে যাবে, এবং এইভাবে যদি ধাপ ক্রস করতে থাকে তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানে আপনি অ্যাসিমেট্রিক ওয়ার করতেছেন, কিন্তু ধাপ তো আপনি ক্রস করতেছেন। হ্যাঁ, এক এক ধরনের অস্ত্র ইউজ করে। যখন মার্কিনীদের দেখবেন আপনি, ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের, ট্রাম্প কিন্তু আসলে ফ্রন্ট লাইনে। আপনারা ভাবতেছেন ট্রাম্প পাগল বা ট্রাম্প মানসিক বিকারগ্রস্ত, কিন্তু না, আসলে ট্রাম্পের পেছনে যে মার্কিন যে অস্ত্র কোম্পানির চেয়েও বড় হলো যারা ওই মানে ডিপ স্টেট বলি আমরা, মার্কিন যে ডিপ স্টেট, তারাই কিন্তু আসলে বিকারগ্রস্ত, এবং তারা এখন মাথা পাগল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তাদের পতন হয়ে যেতে পারে। তো এই কারণে কারণ মার্কিন জনগণও তো এগুলো পছন্দ করতেছে না, তারাও জেগে উঠতেছে। তো যার ফলে এটা কিন্তু একটা খুবই আতঙ্কের জায়গায় আমরা চলে আসছি, যে কোনো সময় এখানে একটা যদি নিয়োগ যে কোনো দিক থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন কিন্তু মানব জাতির জন্য এটা একটা বড় হুমকি হিসেবে আমরা আশা করব যে সেই দিকে যাবে না। হ্যাঁ, আলোচনার মাধ্যমেই হয়তো একটা সমাধানে পৌঁছা সম্ভব হবে। আতিক ভাইয়ের কথাটা নেই, আমি আজকের অনুষ্ঠানে শেষ করতে চাই, আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হওয়া উচিত, যুদ্ধ কোনো সমাধান নয়। সুব্রত দর্শক, আজকের বিষয় সংযোগটা আপনাদের কেমন লেগেছে, যে অনুষ্ঠানটা আমরা করলাম অবশ্যই জানাবেন। আর এখানে আপনার কোনো বিষয় যদি জানতে চান, ওই বিষয়ে আমরা স্পেশাল অনুষ্ঠানও করব, যেহেতু এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা নিয়ে সারা বিশ্ব একদিকে ফোকাস। আপনারা জানেন যে 4 বছর ক্রস করলো কিছুদিন আগে, ফেব্রুয়ারিতে 22 তারিখে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেটা এখন ব্যাকডোরে চলে গেছে। কারণ ইরান যুদ্ধটা যেভাবে সামনে এসেছে, একটার পর একটা যুদ্ধ আমরা চাই না। আর মধ্যপ্রাচ্যের ভাই বোনদের বলছে আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর বাকি যে প্রবাসীরা আছে তারাও আমাদের অনুষ্ঠানটা দেখবেন, শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে, ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।